বনলতা বুক পকেটে সেই উপমা যত্নে আছে যে তোলা ভেবনা বন্ধু অত শত লাভ আর লস আমরাই তো ভালোবাসাহীন এই শহরে we are all genuine idiots ভালোবাসাহীন এই শহরে we are all genuine idiots ম্যাডাম আপনার কাছে আপনার হাত জোর করে রিকোয়েস্ট ম্যাডাম আমার চাকরিটা বাঁচে তো আমি খুব গরিবের ছিলাম আপনাকে আমার সাথে রিক্সায় দেখলো ও শিওর আমি কোনো না কোনো ভাবে এটা আমার ওয়াইফের কানে দেবেই তার দিন ম্যাডামকে নিয়ে ঘুরে না একটা ম্যাডামকে নিয়ে তো যে ফুটে খেতেছিল দেখছে দেখা পাওয়া বলতে চল ভাবি যে এটা বলে দেন বলার কি আছে ভাবি তো জানেই এমন তো ভাবি জানে না দেখছো তো ভাবি জানে আপনি জানেন না ভাবি সব এত জোরে কেন সাউন্ড দিয়ে আপনি মিউজিক শুনতেছেন হ্যাঁ ওইটাই সমস্যা আপনি বললেন এটা অফিস স্টেডিয়াম না এখন তো মনে হচ্ছে এটা চিড়িয়াখানা সারাক্ষণ কোনো কাজ নাই বিশ্বাস করেন স্যার দেখি যে ওই যে মিউজিক ভিডিও দিচ্ছে আরে মিউজিক তো ইজ এ ফর্ম অফ রিল্যাক্সেশন টিটিদের গায়ে অবশ্যই এই ধরনের সাদা রঙের পোশাক দেখছি স্যুট পরে আপনি তো ভাই একেবারে মানে কি বললাম মানে এটা খেতে টুটে এসেছেন এর মতো আপনি নিয়ে যাবেন সেলিম সাহেব আমার বাসার জুতা আছে কিন্তু পায়ে দিলে আমার সমস্যা হয় বললাম না যে মাথা চাঁদি গরম হয়ে যায় আর উনি যেরকম মানে মানে কি ধরনের কথা বললেন যে আমি নাকি কি পরে আমি অফিসে আসবো আর আমি কি লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি গায়ে অফিসে আসবো ওনার কথা মতো তো সেটাই মনে হয় মানে কালচার ভাই এগুলা যে যেরকম সে সেরকম কথাটা বুঝছেন না ভাই ঠিক আছে আপনি যান আঙ্কেলের সাথে আমি কথা বলি যান আপনি এভাবেই যান ওকে আস্তা সুডু লুক মিয়া বাড়ির জুতা থয়ে কয় হয়ে যাবে দেখে অফিস আনে না স্যান্ডেল বিন্দু অফিস আছে এগুলো লজ্জা আছে কোনো জুতা চাই কেমনি আপনার সামনে জুতাটা আমার একবার চাইলে মিললে মেরে মুখের মধ্যে মেরে দিবে একদম চুপ করে থাকবেন আপনি তো তাই দালালি করবেন এই যে, কথা বলেন আপনি যাবেন আসসালামু আলাইকুম স্যার নো স্যার জি আঙ্কেল ওয়ালাইকুম সালাম কি ব্যাপার বলো স্যার একটু ব্যস্ত ছিলাম আর কি ওই মানে দীপু হঠাৎ ফোন করলো ল্যাপটপ থেকে মানে একটা গান ডাউনলোড করছিলাম ওর জন্য ও গান বাজনা আমার খুব পছন্দ করে তো তাই অফিস থেকে যাওয়ার সময় ওকে ওই গানটা দিয়ে যাব হ্যাঁ দীপু তো গান পাগলা কিন্তু আমি ওকে নিয়ে তবুও চিন্তিত তুমি ওর দিকে একটু খেয়াল রাখো ঠিক আছে আঙ্কেল অবশ্যই খেয়াল রাখবো ওকে তো ছোট ভাইয়ের মতো দেখি আর গান বাজনার প্রতি একটু ওর ভালোবাসা আছে এটা অনেক ভালো মানে যারা গান পছন্দ করে মানে তাদের ভেতরটা অনেক বড় হয় আই এগ্রি তো আরো কিছু বলবে আঙ্কেল যদি আপনি আমাকে একটু অনুমতি দেন আমি একটু অফিসিয়াল কিছু সিস্টেমের ব্যাপারে আপনার সাথে কথা বলতাম বলো মানে আমার সামনের ডেস্কে যিনি বসেন ওনার নাম সম্ভবত শিহাব সাহেব যাই হোক মানে ভদ্রলোক যেন কেমন মানে ওনার আসলে কথা হয় না মানে মানে কথা বললেই এত জোরে কথা বলেন এত লাউড মানে আশেপাশে যারা আছেন সবাই ডিস্টার্ব হন এবং মানে এত অস্থির মানে সবসময় নড়াচড়া করেন মানে আচরণটা এত বেশি মানে দৃষ্টিকটু যে এখান থেকে তো সবাই আসলে অফিসের অনেকেই যারা জুনিয়র কলিগ এরা তো শিক্ষা নেয় তা ওনার এই আচরণটা আমার ভালো লাগে না আমার মনে হয় কি যে ওনার বোধহয় পারিবারিক কোনো সমস্যা আছে মানে এমন একটা জায়গা থেকে উনি এসছেন মানে এটা তো আসলে হেরিডিটির সাথে মানে মিশে থাকে যেমন কোনো ফ্যামিলি থেকে উনি উঠে এখানে আসছেন যে মানে ওই জিনিসটা শিক্ষা দীক্ষা ওনার মধ্যে নাই স্যার আপনি মানে আঙ্কেল আপনি যদি একটু ওনাকে একটু বলে দেন ভালো হয় কি আমাদের অফিসের স্বার্থে আর কি Yes, of course. ঠিক আছে আমি ওকে বলে দেবো আঙ্কেল আর একটা কথা ছিল ওই আমার ডান পাশের ডেস্কে যিনি বসেন সেলিম সাহেব ওনার আসলেই কথা হয় না মানে মানে ওনার ল্যাঙ্গুয়েজ প্রবলেম আছে মানে উনি সুটেড বুটেড হয়ে অফিসে আসেন কিন্তু যখন উনি কথা বলা শুরু করেন মনে হয় কি যে কোনো মুদির দোকানদার কথা বলছেন মানে হয়তো লবণ তেল মরিচ এগুলো নিয়ে বিক্রি করেন মানে আঞ্চলিক ভাষা তো সবাই বলে কিন্তু তারপর তো অফিসে এলে তো আর নিজের মানে ভাষার চাইতে অফিসের একটা ভাষা আছে একটা
মানে শুদ্ধভাবে সবার সাথে কথা বলা। তা উনিও এগুলোর ব্যাপারে খুবই মানে যত্নশীল না, একদমই না। আমি বলে দেব, আর তুমি তোমার কাজ করো, আই উইল বি ভেরি স্যাটিসফাইড। কাজ করো, তুমি সেলিম সাহেবকে পাঠাও। জি আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুন্দর মতো এখন নিচ্ছ। কি ব্যাপার, মামুন সাহেব কোথায়? ডেস্কে নাই কেন? এই যে রব সাহেব, মামুন সাহেব কোথায়? কি আঙ্কেলের সাথে দেখা করলেন না? নিশ্চয়ই সুন্দর সুন্দর কথা শোনালেন। হ্যাঁ, অবশ্যই মালিক পক্ষের মিটিং, পার্সোনাল কথাবার্তা আপনার সাথে তো শেয়ার করা যাবে না। তারপরেও যেহেতু আপনার আগ্রহ অনেক বেশি, বলি। আঙ্কেল আমাকে বললেন, এটা তো এখন তোমারই অফিস, সমস্ত দায় দায়িত্ব তোমার। এখানে যারা কর্মচারী আছে তাদেরকে দেখাশোনা করা, কাজে অবহেলা করে কিনা, ফাঁকি দেয় কিনা, সেটা তুমি খেয়াল রাখবা, এইসব বললেন আর কি। এটা কিন্তু একদম যুক্তিসঙ্গত বিষয়। শত হোক, এটা কিন্তু আপনার চাচার অফিস। চাচার অফিস মানে নিজের অফিস, এটা মনে রাখতে হবে। এবং সেটা মনে রেখে কিন্তু আপনি আপনার কাজে যতটুকু বেশি। আপনার ব্যাপারে অনেক বেশি কথা বলছেন আঙ্কেল। কি বলেছেন? আপনি অফিসের মধ্যে অনেক শাউট করেন, চেঁচামেচি করেন। সবসময় করেন উনি। কাজটা আপনি ঠিক মতো করেন, কিন্তু কাগজ কলম হাত এটা জোরে চলে না। আপনি চাকরি করেন, মাসে মাসে বেতন নেন, অতএব সিনসিয়ারলি কাজগুলো করেন। এটা কিন্তু আপনি একদম যুক্তিসঙ্গত কথা বলেছেন। এই বলেন না ভাই, আপনার যে আচরণ মনে হয়, আপনি রঙ্গমঞ্চে কথা বলছেন, আপনি মঞ্চে ডায়লগ দিচ্ছেন। এটা অফিস, এটা মনে রাখতে হবে। এখানে আমি স্বজনপ্রীতি করা বেশি আসেনি, আমি আমার যোগ্যতা। আচ্ছা ঠিক আছে, যোগ্যতাই আসছেন আপনি। আপনি যোগ্যতা আসছেন বলে কি টেবিল ভেঙে ফেলবেন নাকি ভাই? এটা কি ধরনের কথা? আর আপনি বক্তৃতা সুরে কথা বলেন কেন? নর্মাল কথা বলতে পারেন না? আপনার কি গলা আমার কম নাকি মিয়া? আমার বাড়ি মেয়ে কিশোরগঞ্জ মিয়া, আমি কি মিয়া আপনাদের জমা করে দিতে চলে নাকি? সেলিম সাহেব, বস একটু আপনাকে মানে আমার আঙ্কেল ভেতরে ডেকেছেন। আমাকে কেন ডেকেছে? আমাকে তো ডাকেন না উনি সচরাচর। না, উনি ডেকেছেন হয়তো আপনার সাথে জরুরি কোনো কথা আছে। যান ভেতরে যান। আমার যাওয়াটা আপনি গেলে হয় না? তো সেটা কিভাবে সম্ভব? আপনার কাছে কি আমাকে দিয়ে হবে? হবে না। না মানে তারপরে ওনার কাছে গেলে আমার একটু হাত পা তত্তর করে কাঁপে। মানে কি থেকে কি বলে ফেলি, ব্যালেন্স ঠিক থাকে না, সেই জন্য। কোনো সমস্যা নাই, আপনি যান। কোনো সমস্যা হলে আমি তো আছি, আমি সমস্যার সমাধান করে দেবো। যান, আপনি ভেতরে যান। যান না, যান ভেতরে যান, ডাকে। আপনাকে তো বেশি কথা বলতে হবে না, আমি যাচ্ছি, আমারটা আমি দেখবো। আপনার সাউন্ডটা একটু কমাইতে হবে সবসময়। আপনার যে কথা বলার সময়, মানে আমার মনে হয় যে এই বিল্ডিং এর ছাদে যে আছে সেও আপনার কথা শুনতে পারে। এবং আঙ্কেল কিন্তু বারবার এই কথাটাই বলেছেন যে একটা কণ্ঠ নাকি সবসময় মানে ওনার ওই দরজা জানালা ভেদ করে ওনার কানের মধ্যে একান দিয়ে ঢুকে ওখান দিয়ে বের হয়ে যায়। শোনেন, আমি তো জোরে কথা বলি, আর আপনি জোরে মিউজিক শোনেন, সেটা কোনো অসুবিধা হয় না, তাই না? মিউজিকটা তো আমি আস্তেই শুনি। একজন বয়স্ক মানুষ, অ্যাটলিস্ট অন্যদিকে আপনার মায়া দেওয়া না থাক, ওনার কানের প্রতি আপনার মায়া দেওয়া থাকা উচিত। কানের পর্দাটা যদি ওনার ফেটে যায়। না স্যার, বুঝতে হবে না স্যার, আমি এখানে ভালো ফিল করছি স্যার। কি জন্য ডাকছিলেন স্যার? আপনারা তো শাউটিং করে কথা বললেন কেন? অফিসের একটু ডেকোরাম আছে না? আপনারা ডেকোরাম ভাঙছেন তো। না স্যার, মানে আমি আপনার সঙ্গে এটাতে একটু একমত এই বিষয়ে। মানে এটা তো একটা অফিস, এটা তো মাছ বাজার না। এমনি তো সবাই মাছ বাজারের মধ্যে কামাও করতেছে। এক বেটা বিয়ে হইলে যেমন দুই বললে দুই হতিনে ঝগড়া করে, ভাই টেডার লম্বাটা হারা দিনে খালি কাজ হরে। আর ইদানিং তো স্যার দেখতেছি যে ইলিয়াস সাহেব, তার তো মানে মাথায় গন্ডগোল দেখা দিছে। উনি তো মানে উন্মাদ হয়ে যাচ্ছে। অফিসে স্যার আসে কালি পায়, আইসা তার কাছে জুতা ধার চায়, বলে আমাকে একটু জুতাটা ধার দাও। আচ্ছা বলেন স্যার, জুতা ধার দেওয়ার জায়গা? সেলিম সাহেব, সরি স্যার, মানে এই জন্য আমি স্যার আপনার আসতে চাই না স্যার। না, আমার মুখ থেকে কি বলতে কি বেরিয়ে গেছে স্যার ভুলে। ইলিয়াস সাহেবের মতো তো লোক হয় না, যাও দুই একটা তাও মরে জায়গা থাক। উনি তো বাচ্চা রয়েছে আমাদের সকলের দোয়া। এই ধরনের লোক স্যার 100 বর্ষে একটা জন্মগ্রহণ করে, 37 কি 38 বছর বাঁচে। ওনার তো 38 বছর পার হয়ে যাচ্ছে, তার মানে উনি ভালো লোক, উনি 100 বছর বাঁচবে। হ্যাঁ, যত দুষ হলে বাচ্চাটা এই শুন কে, ওই যে বাচ্চাটা স্যার শিহাব, এই সুর হইল 1 নম্বর শয়তান।
এসব আর সাথে কাজ্যা করে ঝগড়া করে যত নষ্টের গুড়ি হলে এ তো আমার সাথে মাঝে মাঝে কাজ্যা করে। আমি একটা নিরীহ মানুষ, বলেন স্যার আমি গ্রাম থেকে এসেছি বলে আমাকে ইনকার করে। আমি বলে স্যার স্মার্ট না, আমার থেকে ভালো কাপড় চোপড় কি এখানে কেউ পরে আসে আপনি বলেন স্যার? সবচেয়ে ভালো কাপড় এই অফিসে আমি পরি, তারপরে বলে আমি বলি স্মার্ট না, বলে খেয়ে। ঠিক আছে, আপনার একটা অফিসটা ভালো মতো মেনটেন করবেন, ডেকোরাম রাখবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। যান। আর স্যার ওই ওদের বিষয়ে কি আর কোনো কথা আমি বলবো স্যার, না এরপরে আমি চুপ থাকবো স্যার? দরকার পড়লে বলবেন, কিন্তু যদি দরকার না পড়ে আসবেন না। ঠিক আছে স্যার। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি তন্দ্রা? কেমন আছো? ফেসবুক করছো? করছিলাম। আচ্ছা, তোমাকে আমি ভাবলাম যে বলবো না, কিন্তু না বললে পারলাম না। বলো। সেদিন আমি তোমাকে একটা কথা বললে, তুমি তো তোমার কলিগকে নিয়ে তারপরে ইউনিভার্সিটি নিয়ে যাও, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি তোমাকে বলেছি। আজকাল কি কলিগদেরকে নিয়ে রেস্টুরেন্টেও খেতে যাও? প্রশ্নই আসে না। আমি কারোর সাথে রেস্টুরেন্টে যাইনি, কোনোদিন যাবও না। তা মানুষজন কি আমাকে ভুল ইনফরমেশন দিবে? আচ্ছা, মানুষজন তোমার কাছে আসে কেন? আমার কাছে তো কেউ আসে না। তার মানে তুমি তাদেরকে এন্টারটেইন করছো, তাই তো? তোমাকে আমি একটা কথা বলি, ইরফান আমাকে যেটা বললো সেটা কি ভুল? অবশ্যই। আবার ইরফানের কথা। তুমি ইরফানকে কতটুকু চেনো? ও তুমি কি জানো যে ও এর আগে একটা মেয়ে পাঠিয়েছিল ওর বান্ধবী আমার বাসায়, তারপরে উল্টো তোমার কাছে লাগিয়েছে যে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর সাথে প্রেম করি? আচ্ছা, ভাবলাম ইরফান না হয় বললো। ইরফানের সাথে যে ইরফানের একটা ফ্রেন্ড আসছে মোটা করে, কি জানি নাম ওর? ওসমান। হ্যাঁ, ও কি মিথ্যা বলবে? ও তো কথাই বলতে পারে না, ও আবার সত্য কি আর মিথ্যা কি বলবে? যখন কোনো কিছুতে তুমি ধরা পড়ে যাও, তোমাকে যখন কোনো কিছুর ফেস করতে হয় তখনই তোমাকে জিজ্ঞেস করি, যখনই তুমি চিল্লা পাল্লা করে সিচুয়েশনটাকে। উল্টাপাল্টা কথা বলবে না। আমি নিজের থেকেই যা বলার সত্য কথা সবসময় তোমাকে বলে দিই। তুমি তো সেদিন আমাকে যে জানতে তুমি চেয়েছিলে। মিথ্যা বলবা না। ওরা দুইজনই তো নিজে এসে আমাকে বলে গেল যে তুমি নাকি তোমার কোন কলিগকে নিয়ে রিক্সায় ঘুরছো, তারপরে আবার শুনলাম রেস্টুরেন্টে খেতে গেছো। কই, আমাকে নিয়ে আমি কোথাও কোনোদিন রেস্টুরেন্টে যাইনি। ঠিক আছে, যাওনি। আমাকে কোনোদিন নিয়ে গিয়ে কি রিক্সা করে তোমার মনে পড়বে বলো তো? অবশ্যই মনে করে বলো, কবে? আমি যখনই শপিং এ যাই আমি তোমাকে নিয়ে রিক্সায় যাই না? ও শপিং এ যাই। ঘুরতে গেছো কোনোদিন আমাকে নিয়ে রিক্সা করে রেস্টুরেন্টে? আমি কারোর সাথে ঘুরতে যাই না। দেখো, আমি বাসা থেকে বের হয়ে ইউনিভার্সিটিতে যাই, ইউনিভার্সিটি থেকে বাসা আসি। ঘোরার টাইম তো আমার নেই। তোমার সাথে না আসলে আমি কথাই পারবো না। তোমার সাথে এমন কথা বলতে গেলেও আমার ঝগড়া হবে, ঝগড়া হলে আমার মেজাজ খারাপ হবে, তোমার মেজাজ খারাপ হবে। আসলে এটা হচ্ছে না। কি ব্যাপার ইরফান, কি হয়েছে? মন ভালো নয় ম্যাডাম। কেন? মন কেন খারাপ? খুবই খারাপ, মন খুবই খারাপ ম্যাডাম। কেন মন খারাপ হওয়ার মতো কি হয়েছে? ম্যাডাম, আপনি হচ্ছেন আমার সবচেয়ে পছন্দের মানুষ। আমি আপনাকে অনেক পছন্দ করি ম্যাডাম। আপনাকে দেখলে আমার মন ভালো হয়ে যায় ম্যাডাম। আমি দেখলাম আপনি রিক্সা করে আসতেছেন, কি সুন্দর লাগতেছে। ঝরঝরা চুল, বিশাল কালো চুল আপনার পাশে। একটু বড় হলে তাকে দেখি কি আমাদের স্বামী স্যার, দেখে মেজাজ খারাপ হয়ে গেল। আপনি স্বামী স্যারের সাথে কি ম্যাডাম বলেন তো? বলেন এটা ঠিক? উনি যে কি আপনি জানেন? কেন, ওনার কি হয়েছে? উনি আমাকে বলেন তুমি মেয়েদের সাথে মিশতে পারবে না, মেয়েদের সাথে কথা বলতে পারবে না, অথচ উনি ক্লাসে সবসময় মেয়েদেরকে বুঝান, আমাদের জীবনও বুঝান না। জানেন না, খুব কষ্ট পাই। আপনার মতো এত সুন্দরী একটা ম্যাডাম যদি ওনার সাথে ঘুরে তাহলে হয় বলেন? আচ্ছা, টিচারদের সম্পর্কে যদি এরকম নেগেটিভ কথা বলো তাহলে কেমন করে লেখাপড়া করবা তোমরা? এই তো ম্যাডাম ভুল বুঝলাম। আমি আপনাকে অনেক পছন্দ করি, এটা আগে বললাম, এই জন্য বললাম, বলতাম না। ঘুরেন তার সাথে, ঘুরেন। তার অনেক সুন্দর, মাশাআল্লাহ, দেখতে অনেক ফর্সা, দেখলেই মায়া লাগে। ঘুরেন। কি রান্না করছেন ম্যাডাম আজকে? আজ কোনো রান্না করিনি। রোজা রাখছেন নাকি ম্যাডাম? না, রোজাও রাখিনি। শোনো ইরফান, জি। টিচাররা কে কি করেন না করেন তা না দেখে আর তুমিও রাস্তাঘাটে ঘোরাঘুরি না করে একটু লেখাপড়ায় মনোযোগী হও, এটাই তোমার কাজ। জি ম্যাডাম। তুমি কিছু খাবে? জি ম্যাডাম, খাই। কি আছে দেখি আমি কি আছে কাটাচ্ছি, বসো। আচ্ছা বাবা, তুমি এত সফট কেন, মানে এত নাইস কেন, এত মানে এত ভালো কেন, মানে আজীব, মানে এত ভালো কোনো বাবা হয়? মানে তুমি 8-10টা বাবার মতো হতে পারো না? মানে এত নাইস থাকার কি দরকার? আমি বুঝতে পারি না তোমাকে। মানে এখনো সময় আছে, নিজেকে চেঞ্জ করো। ও দ্যাটস নাইস। আমি যে নাইস, কিন্তু আমি কিভাবে চেঞ্জ হবো? মানে ধরো যে
অন্য বাবারা তো আসলে ছেলেদের মাইন্ড রিড করতে পারে না। তুমি আমাকে বুঝতে পারো, আমার মাইন্ড রিড করতে পারো, আমি কখন কোনটা চাবো সেটা তুমি জানতে পারো, আগের থেকে তুমি আমাকে দিয়ে দাও। মানে অদ্ভুত ব্যাপার না? জাস্ট ডিফারেন্ট, জাস্ট ডিফারেন্ট। মানে এই দেখো, তুমি আমার চোখের দিকে তাকিয়ে সবকিছু বলে দিতে পারো। এই যে এখন তুমি আমার চোখের দিকে তাকিয়ে তুমি বলে দিতে পারছো এখন আমি কি চাবো তোমার কাছে। এই যে আমার যে 4 লক্ষ টাকা দরকার। কি না মানে তোমার মনে হচ্ছে যে আমার চোখ দেখে আমি তোমার কাছে 4.5 লক্ষ টাকা চাবো, কিন্তু না, 50,000 টাকা আমার একদম দরকার নেই, আমার 4 লক্ষ টাকা চললে চলবে। মানে এত বাড়াবাড়ি কেন? 4 লক্ষ টাকা দিলেই চলবে। কি আমি জানি তুমি কোনো কারণ জানতে চাইবে না, মানে স্ট্রেট তুমি দিয়ে দিবে, কারণ চৌধুরী বংশের ছেলেরা কখনো কারণ জানতে চায় না, স্ট্রেট দিয়ে দেয়। আমি কারণটা জানতে চাচ্ছি, তোমাকে বলতে হবে কেন তুমি চাচ্ছ। আচ্ছা বাবা, তুমি কি চৌধুরী বংশের ছেলে? সন্দেহ আছে? না, মানে চৌধুরী বংশের ছেলেরা কিন্তু কখনো কারণ জানতে চায় না, আমার মতো স্ট্রেট করে ফেলে। আমি জানতে চাচ্ছি। আমি জানি তো তুমি চৌধুরী বংশের ছেলে, তুমি আমার কাছে কারণ জানতে চাইবে না, তুমি স্ট্রেট আমার হাতে 4 লক্ষ টাকা দিয়ে দিবে। না, কারণ না বলা পর্যন্ত আমি তোমাকে টাকা দেবো না। না মানে কারণ তো দরকার। তুমি টাকাটা দিয়ে দাও প্লিজ। বললাম তো, কারণ বলো আমি দেবো। তার মানে তুমি টাকাটা দিচ্ছ না? বললাম তো, কারণ বলো, দেবো, না হলে না। মানে তুমি এই টাকাটা দিবেই না? নো। মানে আমি ভাবতে পারি না যে তুমি অন্য সব বাবার মতো। ভুল হয়েছ। না, তুমি টাকাটা দাও আমাকে, আমার দরকার। বললাম তুমি আমাকে কারণ দাও, আমি দিচ্ছি, বললামই তো। না, তুমি টাকাটা দাও। আমি কতবার বলতে হবে যে কারণটা বলো, আমি দিচ্ছি, আমি তো না করিনি। আমরা তুমি টাকা দিচ্ছ না? নো। তুমি টাকাটা আমি নিব। পারবে না, যে পর্যন্ত না কারণটা বলবে সে পর্যন্ত আমি টাকা দিচ্ছি না। দ্যাট ইজ মাই ফাইনাল ওয়ার্ড। আজিজ, সব খাবার খেয়ে টাকা অর্জন চোদ্দ ভাইজান কি হয়েছে আপনার? জানি তো, যা। না ভাইজান, কিছু একটা হয়েছে। বলেন ভাইজান কি হয়েছে? অনেক লাগছে। অত শত লাভ আর লস আমরাই তো ভালোবাসা